মাঝে অনেক অভিমান করে বলেছিলাম পুজো ছেড়ে দেবো, করবো না, কিন্তু দুর্গাপুজো শিল্প যে উচ্চ একটা স্থানে চলে গেছে সেটা লুম্পেনদের হাতে ছেড়ে দেওয়া যাবে, অশিক্ষিত আর্টিস্টদের হাতে ছেড়ে দেওয়া যাবে। এটা টাকা ইনকামের একটা বিশাল বড় জায়গা। এই ছাড়তে ছাড়তে আস্তে আস্তে করে প্রচুর বেনজল ঢুকে যায়। তারপরে ওই যে প্লেগারিজম, নেট থেকে দেখছে, এখান থেকে দেখছে, দেখে যেখান থেকে পারছে ঝেড়ে ঝুড়ে কাজ করছে, টুপি মারছে জনগণকে। এটা হয় না। যারা আর্ট ক্রিটিসাইজ করছে তারা প্রথমে আসেন এটাকে নিয়ে চর্চা করছে। এখন গত 10 বছর কি 8 বছর ধরে তারা হালে পানি না পেয়ে যখন দেখছে এটা একটা বৃহত্তর শিল্প বিপ্লবে পরিণত হচ্ছে, তখন তারা ভাই একটু জায়গা দাও, আমি একটু ঢুকি। না, আমি প্রতিমা শিল্পী। আমার প্রতিমা শিল্পী শব্দটা শুনতে খুব ভালো লাগে, কারণ আমি তো কুমারটুলির ছেলে। আর সৃজন ওইসব কথা ফেক কথা, ওসব হয় না। সৃজন কি পুরোটাই একটা অদ্ভুত একটা কর্পোরেট হাউস গ্রাস করছে। বড় বড় ইনস্টলেশন হচ্ছে, সবকিছু হচ্ছে, দুর্গা এক পাশে পড়ে রয়েছে। 8-10 বছর ধরে আমি কোনো অ্যাওয়ার্ড ফাওয়ার্ড পাই না, তারপরে মানুষ আমাকে চাইছে কেন? পুজোটা এখন শুধু অ্যাওয়ার্ড গিভারদের জন্য পুজো হয়ে গেছে। এশিয়ান পেইন্ট শারদ সম্মান না থাকলে পরে দুর্গা পুজোর খোল নলছে এত বড় আঙিনা পেতো না, সম্ভব ছিল না। দুর্গার গায়ে ডেড সারফেস আমি রং করছি, ওয়াই নট হিউম্যান সারফেস? কোনো ডোমেনের মধ্যে আমার পড়ে থাকতে ইচ্ছে করে না। যখন আমি পুজো করি তখন আমি পাশের পাড়ার পুজো দেখি না, কারণ পরবর্তীকালে বলে যে আমি নাকি পুজো চাইতে গেছি। আমি এখনো বসে রয়েছি, কি আমাকে জুতো ছুঁড়ে মারবে। জুতো খেয়েছো তো একবার? হ্যাঁ, খেয়েছি। ওটা আমার জীবনে সেরা। আমার তো নিজেকে প্রমাণ করার কিছু নেই। এবার হয়তো আর একটা অন্যরকম ভাবে মহাপ্রলয় ঘটাতে হবে। নমস্কার, দ্য ডিজাইন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা বিশেষ একটি জায়গায় রয়েছি। আপনাদের কমেন্ট অনেক এসেছিল আর অনেক রিকোয়েস্টের ছিল। গভর্নমেন্ট আর্ট কলেজে ওয়েস্টার্ন পেন্টিং নিয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট। সেকেন্ড, যখন উনি প্রতিমা শিল্পী হিসেবে আসেন, যে প্রতিমায় তিনি করেন, ওই প্রতিমার নামেই পুরো পুজোর ক্রাউড যেটা থাকে, সেই পুজো তার দিকে ছুটে যায় শুধুমাত্র তার প্রতিমা দেখবো বলে। আর সাথে সাথেও যখন পেন্টিং নিয়ে যখন কাজ করে, ওনার পেন্টিং আমরা 2D দেখতে পাই, কিন্তু ওনার পেন্টিং থাকে 3D স্টাইল। স্কাল্পচারের যে গুণ থাকে তার মধ্যে পুরো ভরে থাকে তার মধ্যে। তারপর যখন উনি বডি পেন্টিং নিয়ে কাজ শুরু করেন, তখন বিশ্বের সবথেকে সেরা যে পুরস্কারগুলি হয় বিভিন্ন দেশের কম্পিটিশনের মধ্যে, সেখান থেকে ছিনিয়ে নিয়ে আসে। তার মানে এই যতগুলো আমি ব্যাখ্যা আমি দিচ্ছি, যতগুলো আমি বিশেষণ দিচ্ছি, সেখানে বোঝা যাচ্ছে যে খুব গ্ল্যামারাস একজন মানুষ। কিন্তু এই গ্ল্যামারাস যতটা শুনতে আমাদের লাগছে, এই শিল্পী সম্পর্কে আমরা এতটা রাস্তা, এতটা স্মুথ কিন্তু তার ছিল না। কিভাবে এই শিল্পী আজ এই পর্যায়ে এলেন, যে সেক্টরে তিনি ধরছেন, যে ক্ষেত্রটাই তিনি হাত দেন, সেখানে তিনি সেলিব্রিটি একজন শিল্পী হিসেবে পরিচিতি পান। আজকে আমাদের সাথে আছে শিল্পী সনাতন দিন্দা। ডিজাইন পডকাস্টে আপনাকে অনেক স্বাগত। নমস্কার দাদা। কিছু মিথ আমি বলি, সেটা আপনি হ্যাঁ বা না বলবেন। আর্ট বাই আর্টের একটা রুম, সেখানে প্রায় 8 জনের মানুষ থাকে। যেটা শ্মশানের যে কাঠ হয়, সেই কাঠ দিয়ে আপনি ড্রয়িং করার প্র্যাকটিস প্রথমভাবে শুরু করেন। এই যে বিষয়গুলো রয়েছে, এগুলো কি আদৌ সত্যি, না এটা মুখে মুখে প্রচার হয়ে যায় না? যখন খুব বড় সেলিব্রিটি একজন হয়ে যায়, তখন এই ধরনের বেরোতে থাকে কথাবার্তা। এটা কি সত্যি এগুলো সব? আসলে যা কিছু ঘটে বা যা কিছু ঘটে সেটা তো ঘটে, তো ঘটনা ছিল বলেই হয়তো এগুলো ঘটেছে। তবে 8x8 নয়, হয়তো একটু বড়, কিন্তু হাইটটা প্রায় 7 আর কি। হ্যাঁ, কুমারটুলির একটা বস্তিতে আমার জন্ম, ওখান থেকেই বেড়ে ওঠা। আর ওই কাশিমপুরঘাট শ্মশানে যে চুল্লির যে সব দাহ করার পর যে কাঠ কয়লা, যে শোনা কথা যে ওটা নাকি দিয়ে ছবি আঁকা যায়, ওই দিয়েই ওই মানে গঙ্গার ধারের মধ্যে সিমেন্টের দেওয়ালে, সিমেন্টের ফ্লোরের মধ্যে ড্রয়িং করা, এটা হয়েছে হয়তো একটা সময়। এটা মিথ নয়, এটা চলে ঘটনা। তো এটাকে উপজীব্য করে তো আমি এগোইনি। হয়তো পরবর্তীকালে কোনো সময় খোলামেলা কথা বলতে গিয়ে বলেছি, কিন্তু এটা সচরাচর আমি বলি না আর কি। বাবা মা যখন ছিলেন তখন আমি কোনোদিন এসব কথা বলিনি। বাবা মা চলে গেছেন এখন, তো আমার বললে পরে তারা হয়তো আর মনে দুঃখ পাবেন না, কিন্তু সত্যটা তো সত্য, সেটা বলতে হয় কোনো সময়। তবে এই মানে এই পভার্টিকে পুঁজি করে আমি কোনোদিন এগোইনি, এগোনোর চেষ্টাও করিনি। তো এইভাবেই চলছে আর কি কাজ। কিন্তু কিভাবে আপনি
এই এই শিল্পর পথটাকে, আপনি শিল্পী হবেন এভাবে বাঁচলেন কিভাবে, যে এইভাবে আমি যেতে পারবো? আমি কোনোদিনও কিছু ভাবিনি সেইভাবে, কারণ ছোটবেলায় ওই একটা মানে ছোট ঘরের মধ্যে আমার 5 দিদি, বাবা মা, আমি 8 জনে বড় হয়েছি। তো কিন্তু ওই বাবা মার অনুশাসনে বাড়ি থেকে বেরোতাম না। ওই চৌকির নিচে হ্যারিকেন জ্বালিয়ে পুতুল তৈরি করতাম। যেহেতু কুমারটুলির ছেলে, কুমারটুলি না থাকলে হয়তো আমি এইভাবে ভাবতেই পারতাম না। কুমারটুলি আমার সমস্ত চক্ষুটা খুলে দিয়েছিল জন্মে থেকেই, যে আসলে এটা করতে হয়, এটা জানতে হয়। সেটার থেকে নেশা পেশা সবকিছু করতে করতে পরবর্তীকালে আমার সদ্য মাস্টারমশাই, প্রয়াত মাস্টারমশাই সমীর ভট্টাচার্যের সান্নিধ্যে এসে আমি আর্ট কলেজের নাম শুনি, আর্ট কলেজে ভর্তি হই। তারপরে এই প্র্যাকটিস চলছে দীর্ঘদিন ধরে। এখনো প্র্যাকটিস চলছে? হ্যাঁ, এখনো প্র্যাকটিস চলছে, মানে এখনো তো আমি মানে 11 জনের টিমে চান্স পাবো তা নয়, এখনো ওয়ার্ম আপ করছি মাঠের বাইরে, যে আদৌ চান্স পাবো কিনা। এখন আমি যদি এখন নিজেকে শিল্পী বলি তাহলে খুব মুশকিল আর কি। আমি একজন পেন্টারও নয়, আমি প্র্যাকটিস করছি, এই শিল্প চর্চা করছি একজন চিত্রশিল্পী হিসেবে, বা একজন মূর্তিকার হিসেবে, বা একজন স্কাল্পচার হিসেবে কাজ করে যাচ্ছি। আপনি যতটা সহজভাবে বলছেন ততটা হয়তো নয়। যারা দুর্গাপুজোর ফ্রেটার্নিটি রয়েছে তাদের মধ্যে আমরা অনেকজনের ইন্টারভিউ করি, তো তখন যখন কথাবার্তা আসে যে প্রথম সারির কার কাজ ভালো লাগে, প্রথম নাম যে কোনো কেউ হতে পারে, আমি নাম নিচ্ছি না তাদের, সনাতন দিন্দা। তো এইটা তো আপনি প্র্যাকটিস করেন বলে এখনো এরকম, আপনি অবশ্যই একজন মানে সেলিব্রিটি যে শিল্পী সেটা স্বীকার করুন বা না করুন, কারণ বিভিন্ন ক্ষেত্রে আপনার নাম আসে, প্রথমেই আসে। আসলে কি মানে সেলিব্রিটি না সোসাইটি তৈরি করে, অবশ্যই সেলিব্রিটি গড়ে, সেলিব্রিটি ভাঙে, এই ভাঙা গড়ার খেলা থাকে। আর এখন যা সময় যাচ্ছে সেখান থেকে মানে আমার যে শিল্প চর্চা, বিশেষ করে যেহেতু পাবলিক আর্টে আমি বসে রয়েছি, এই দুর্গাপুজোর প্রাঙ্গণে বসে আছি, সেখান থেকে যা কিছু হচ্ছে সেই চর্চাটা নিয়েই রয়েছি। আর যারা আমার নাম প্রথমে করছে তারা আমাকে ভালোবাসে, মানে ব্যক্তি সনাতন দিন্দাকেও হয়তো বেশি ভালোবাসে। তারা আমার ভাই হোক, দাদা হোক, হ্যাঁ, তারাও প্রত্যেকে গুণীজন। আসলে তারা কায়মনোবগকে স্বীকার করে, কারণ তারা ভালো শিল্পী বলে, ভালো মানুষ বলে, তাদের ভালো মনুষ্য, সবাই একজনকে স্বীকার করে। হ্যাঁ, তারা ভালো মানুষ বলেই তারা স্বীকার করতে সুবিধা হয়, নাহলে পরে স্বীকার করা যায় না। একদম। এটা মানে শ্রীমা বলেছেন না, যে ওরা ভালো মানুষ বলে তোমাকে ভালো বলছে, বা তুমি ভালো বলেই তুমি অন্যকে ভালো বলছো, এটা স্বীকার করতে হয় কোনো একটা সময়। তারা ভালো মানুষের থেকে স্বীকার করছে। উত্তর আধুনিক ভারত, পশ্চিমবাংলায় বা কলকাতায় থিম পুজোর জনক যদি বলা হয়, সে হচ্ছেন আমাদের ভাস্কর সুনীল পাল এবং অশোক গুপ্ত মহাশয়। জগৎ মুখার্জি পার্ক, জগৎ মুখার্জি পার্ক, তারপরে সরঙ্গ যে সরু রাজবল্লভ পাড়ার যে সরু গলি, সেখানে উনি ওই দুর্গাকে নিয়ে থিমেটিক্যালি ব্রেক করেছেন, ভেবেছেন এবং গড়েছেন। তার পরবর্তীকালে আমি তো 98-এ পুজো শুরু করি, তার আগে অমর সরকার, তারপরে আরো অনেকে, আমার নাম মনে নেই, হ্যাঁ, তারা দক্ষিণে কাজ করে যাচ্ছে। আমি উত্তরে কাজ শুরু করেছি 98-এ। একটা সময় আমি বলেছিলাম 98-এ যে থিমেটিক ক্রাফটকে থিমেটিক আর্টে পরিণত করা আমার কাজ। আমি ট্র্যাডিশনালি যা কিছু আছে সেটাকে ভাঙাও কাজ নয়, গড়াও কাজ নয়। আমি আমার মতন করে আমার শিক্ষা দিয়ে, আমার যে আর্ট কলেজে যে প্রথাগত শিক্ষা, সেটাকে নিয়ে ট্র্যাডিশনের সঙ্গে মিশিয়ে আমি একটা উৎসব তৈরি করতে চাই, থিমেটিক্যালি একটা উৎসব তৈরি করতে। তারপরে আস্তে আস্তে করে দেবদূত ঘোষ ঠাকুর, যে মানে সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর, আমাদের পরম শ্রদ্ধেয়, উনি আস্তে আস্তে করে এটাকে ইম্প্রোভাইজ করেন, থিম পুজো থিমেটিক্যালি সবকিছু নিয়ে। দেবদূতদা তখন মানে দুর্গাপুজো নিয়ে বিশাল লেখালেখি করছেন আনন্দবাজার পত্রিকা, এবং দেবদূতদার সঙ্গে খুব ভালো রিলেশন ছিল একটা সময়, এখনো আছে। উনি তখন ওই লিখতে লিখতে এই শব্দগুলো চলে আসে, থিমেটিক আর্ট, থিমেটিক ক্র্যাফট করতে করতে থিম পুজো, এটা উনি ভেবেছিলেন, উনি দিয়েছিলেন, আমরা পড়েছিলাম ওখান থেকে। ওই সব মানে এমালগামেট করি সব হচ্ছে আস্তে আস্তে করে। কারণ এই দুর্গাপুজো শিল্প এত বড় একটা বিপ্লব সারা পৃথিবীতে, যেটা একার পক্ষে বা এককভাবে কোনোদিনও সম্ভব নয়, কোনো বিপ্লবই সম্ভব নয় সারা পৃথিবীতে। ওই সবাই মিলে কাঁধে কাঁধ রেখে করতে হয় এটা। শুধুমাত্র যে দুর্গাপুজো পুজো কমিটি, আর্টিস্ট, তা নয়, এর সঙ্গে প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সবাইকে নিয়ে একটা বিপ্লব, যে বিপ্লবটা আজকে এত বৃহত্তরভাবে
সারা পৃথিবীতে আজকে ইউনেস্কো যেটা ইন্টেলিজেবল যে হেরিটেজের যে তকমা দিয়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা বৃহৎ আকার ধারণ করছে এবং দুর্গাপুজো শিল্প নামে এস্টাবলিশ করেছে। কারণ কোনো বিপ্লব করতে গেলে পরে সময় দিতে হয়, একটা যুগের পর যুগ সময় দিতে হয়, কিন্তু সারা পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে আজকে দুর্গাপুজো শিল্প যে আঙিনায় এসে পৌঁছেছে সেটা করতে তার প্রচুর সময় লেগেছে। কারণ এটা এমন একটা শৈল্পিক নিদর্শন রাখছে প্রতিটা মুহূর্তে, যেখান থেকে যারা আর্ট ক্রিটিসাইজ করছে বা আর্ট ক্রিটিসিজম করছে বা শিল্প ঐতিহাসিক যারা আছে তারা প্রথমে আসেনি এটাকে নিয়ে চর্চা করতে। এখন গত 10 বছর কি 8 বছর ধরে তারা হালে পানি না পেয়ে, মানে মূল মেইন স্ট্রিম আর্টের জায়গায় রসদ না পেয়ে যখন দেখছে এটা একটা বৃহত্তর শিল্প বিপ্লবে পরিণত হচ্ছে, তখন তারা যে ভাই একটু জায়গা দাও আমি একটু ঢুকি মাথা গলানোর চেষ্টা করছে। তো এটাই হওয়া কথা আর কি, কারণ শিল্পীরা শিল্পীদের কাজ করে যাবে, তারা তো ইতিহাস রচনা করবে না, শিল্প ঐতিহাসিকরা ইতিহাস রচনা করবেন। তো আস্তে আস্তে করে বৃহত্তর জায়গায় এই আন্দোলন, তাকে নিয়ে বিশাল লেখালেখি রিসার্চ হচ্ছে। তার সঙ্গে আমিও রয়েছি, মাঝে অনেক অভিমান করে বা শারীরিক কারণে বলেছিলাম পুজো ছেড়ে দেবো, করবো না, কিন্তু হঠাৎ করে মনে হলো যে দুর্গাপুজো শিল্প যে উচ্চ একটা স্থানে চলে গেছে সেটা লুম্পেনদের হাতে ছেড়ে দেওয়া যাবে না, অশিক্ষিত আর্টিস্টদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। কারণ এটা টাকা ইনকামের একটা বিশাল বড় জায়গা। এই ছাড়তে ছাড়তে আস্তে আস্তে করে প্রচুর বেনো জল ঢুকে যাচ্ছে, কিন্তু জলটা তো জল, তার সঙ্গে একটা বেনো আছে, ঢুকুক। সেখান থেকে আস্তে আস্তে করে এই যে আমরা যে নামগুলো উচ্চারণ করি দুর্গাপুজোর আঙিনায়, এই স্তম্ভগুলো, তারা কিন্তু আরো চাগার দিয়ে উঠছে, বাঁচতে সুবিধে হচ্ছে। আজকে যারা যে মানুষরা, যে ভাইয়েরা সবাই সমস্যাটা আমার নাম বলেছে, সেটা চেষ্টা করছি আমি একদম কায় মনোবাক্য এবং মন প্রাণ দিয়ে যে এই শিল্প বিপ্লবটাকে যতদিন বেঁচে থাকবো ততদিন এগিয়ে নিয়ে যাব সারা পৃথিবীর আঙিনায়। যে দুর্গাপুজো শিল্প একটা ইন্ডিভিজুয়াল স্বকীয়তা নিয়ে তার মতন করে এগোচ্ছে, একে আলাদা করে কোনো ভূমিকা বা আলাদা করে কিছু অন্য কোনো ডোমেন থেকে পয়সা বা টাকা পয়সা ধার দিয়ে বা শব্দ ধার দিয়ে তাকে এস্টাবলিশ করার দরকার নেই। আজকে ধরো দুর্গাপুজো করতে গিয়ে আমরা সাইট স্পেসিফিক ইনস্টলেশন বলছি, ইনস্টলেশন আর্ট বলছি, পাবলিক আর্ট বলছি, কমিউনিকেটিভ আর্ট বলছি, অনেক কিছু শব্দ ধার করছি, কিন্তু দুর্গাপুজো কিন্তু তার মতন করে চলছে। তার আঙিনা পুরো গুছিয়ে নিয়ে, তার নৈবেদ্য সাজিয়ে সে কিন্তু জনগণের কাছে চলে যাচ্ছে। ধরো সারা পৃথিবীতে এরকম কোনো শিল্প বিপ্লব ঘটেনি যেখান থেকে শিল্পীরা একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারে। প্রায় ৮৬,০০০ কোটি টাকার, যেটা আমি জানতে পারছি। মানে আজকে আমাদের পেট্রোনারকে, আমাদের কনজিয়ার কারা? দুর্গাপুজো কমিটি। এই দুর্গাপুজো কমিটির যারা সদস্য রয়েছেন, মানে আমাদের যারা পেট্রোনার, তারা শিল্পকে পেট্রন করছেন কিসের জন্য? একটা অ্যাওয়ার্ডের জন্য, দুটো অ্যাওয়ার্ডের জন্য, আনন্দের জন্য? আজকে এমন একজন কনজিয়ার তৈরি হয়েছে বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরি হয়েছে যাদের কিন্তু কোনো মুনাফা নেই। একটা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সে ইনভেস্ট করে তার মুনাফা লোটার জন্য, বাট আজকে দুর্গাপুজো নামক এত বড় পেট্রোনার পুজো কমিটি সারা পৃথিবীতে কোথাও নেই, বিরল। আমরা তৈরি করতে পারলাম এটাকে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দুর্গাপুজো পেট্রোনার মানে পুজো কমিটি এবং শিল্পীরা মিলে এত বড় একটা শিল্প ইন্ডাস্ট্রি তৈরি করলাম, যেখান থেকে সারা ভারতবর্ষ তথা পশ্চিমবাংলা তথা কলকাতার আর্থসামাজিক পরিকাঠামো যুক্ত। গত বছরের স্ট্যাটিস্টিক অনুযায়ী তুমি বললে যে ৮৬,০০০ কোটি টাকা ৩ মাসে সার্কুলেট হয়েছে। এটা ভাবনার বাইরে। হ্যাঁ, যেখানে অন্য কোনো শিল্প নেই প্রায়। তাহলে শিল্প বিপ্লব করে সমাজকে পরিবর্তন করা যায়, সেটা আমরা করলাম তো কয়েকজন কাঁধে কাঁধ মিলিয়ে। সেটা জোর গলায় বলতে পারি যে আমরা করলাম, সবকিছুকে উপেক্ষা করে, রোদ জল ঝড়, চোখ রাঙানি, হুমকি, পুজো কমিটির টাকা দেওয়া না দেওয়া, মান সম্মান অপমান সবকিছুকে সহ্য করে। শিল্পের তাগিদে কি? শুধু শিল্পের তাগিদে নয়, এটা হচ্ছে মানুষকে বাঁচানোর তাগিদে, শিল্পকে বাঁচানোর তাগিদে। আপামর মানুষের সঙ্গে শিল্পের যে একটা অদ্ভুত ডিস্টেন্স তৈরি হয়েছিল বা তৈরি হচ্ছে, সেটাকে ঘোচানোর জন্য আজকে আমাদের এই রাস্তায় নাম। ঠিক আছে, এই পা ফানা বেরিয়ে যাবে, এই পাটা থাকবে, তারপরে পরপর পরপর অনেকগুলো আগে পিছিয়ে পাওয়া হবে, বোর্ডের পেছন থেকে হাতে এইটা থাকবে। হ্যাঁ, কিন্তু মূল ড্রয়িংটা এইভাবে করা আছে। এই হাতগুলো থাকবে, এখানে থাকবে, আর ওই বোর্ডের থেকে আমরা আরো লেয়ার আফটার লেয়ার তৈরি করব, যেখান থেকে হাতগুলো বেরোবে, প্রয়োজনের পর 18টা হাত হতে পারে।
কোনো অসুবিধা নেই, বোর্ডের পেছনেও লাগিয়ে দেবো হাত। 18টা হাত হলে পরে 10টা হাত হলে পরে 10টা পা হবে না কেন? আর মুখটা একদম পুরো বাচ্চা বাচ্চা, মানে এই ধর 16-17 বছরের একটা মেয়ে, এই ভঙ্গিটা হলে পরে অনেক টান থাকবে, ঠিক আছে? এখানে একটা ত্রিশূল তো ধরাবোই, অন্যভাবে ধরাবো। এখানে না একটা সিংহ করে দেবো, বুঝলি? এটা বাঘ টাইপের, পেটটা খুব লম্বা, গেডা গেডা পা, তারপরে ফ্ল্যাট বেদি, মানে কি ওই ওরা ল্যাপা পোচা করে ওরা ওখানে মানে মাটির বেদি করে নেবে। তো এগুলোকে একদম তোমার কোর টিম। হ্যাঁ, আরে এ আমার ডান হাত, এরা না থাকলে পরে কাজই হবে না। তো এই যে এই শুধু একবার বলে দেওয়া হলো, বাকি সব মাথার মধ্যে সব ঢুকে গেল, তাই তো? ছোটবেলা থেকে আমার সঙ্গে আমরা একসঙ্গে রয়েছি। তো সুশান্ত, ভব আমার ভাই হয়, ভব। তখন এখন সব থেকে মানে যে মানে ব্ল্যাক হর্স, যে তার নাম হচ্ছে প্রদীপ দাস। ব্ল্যাক হর্স। প্রদীপের কাজ, প্রদীপ মানে খুব ট্যালেন্টেড ছেলে, হাইলি ট্যালেন্টেড ছেলে, এবং খুব মানে বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে। ওর কাজ আমার খুব মানে ভালো লাগে, দেখেছি এবং দেখছিও। পার্থ কাজ করছে, পার্থ আমার বন্ধু হয়, একই সঙ্গে আমরা পড়াশোনা করেছি কলেজে। তারপরে দেবাশিস বারুই, আর এক প্রতিভাবান শিল্পী, যাকে নিয়ে অনেকে উচ্চারণ করতে সাহস পায় না, অনির্বাণ। হ্যাঁ, এরা সব কাজ করছে। তারপরে আরো ছোট ছেলেপুলেরা কাজ করছে, কিন্তু ঠিক হচ্ছে না, মানে উঠে আসতে পারছে না। পারছে না। কেন পারছে না বলতে পারবো না, কিন্তু ওই মানে কাজ করার যে জোশ, যেটা নিজেকে এস্টাবলিশ করার জন্য আমি দীর্ঘদিন ধরে 98 থেকে যেভাবে এখনো অবধি যে এটাকে প্ল্যাটফর্মটাকে তৈরি করব, নিজের দাঁড়ানোর জায়গাটা তৈরি করব, কোনো চেষ্টা নেই। করব, টাকা ইনকাম হচ্ছে, অ্যাওয়ার্ড পেলাম মুখ, এভাবে হয় না। মানে ধরো আমরা তো কয়েকজন মিলে নৈবেদ্য সাজিয়ে রেখে দিয়েছি, ঈশ্বরকে গ্রহণ করতে হবে, ঈশ্বর গ্রহণ করবে না করবে সেটা ঈশ্বরের ব্যাপার, বাট আমরা নৈবেদ্য সাজিয়ে রেখে দিয়েছি। আমি গুরুদেবের কথাই বলি যে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তুমি আমার নৈবেদ্য গ্রহণ করবে কিনা সেটা তোমার ব্যাপার, বাট আমি রেডি করে রেখেছি। একদম সমস্ত কিছু রেডি করে রেখেছি। তো আমরা সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি যে একটা নতুন ছেলে এসে সে কোনো প্রজেক্ট রিপোর্ট না দেখিয়েই একটা 10 লাখ টাকার কাজ পেয়ে যায়। কিন্তু মেইনস্ট্রিম আর্টে এটা সম্ভব নয়। এটা কোনো গ্যালারি বা কোনো মিউজিয়ামের কোনো স্কলারশিপ পেতে গেলে পরে, বা প্রজেক্টের কাজ পেতে গেলে পরে, তার প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হয় দিনের পর দিন, হয় না এইভাবে। কিন্তু এখানে হচ্ছে, সুযোগ দেওয়ার পরও আজকে সেটাকে হেলায় হারাচ্ছে। তারপরে ওই যে প্লেগারিজম, শিল্পে তো কোনো প্লেগারিজম নেই। নেট থেকে দেখছে, এখান থেকে দেখছে, দেখে যেখান থেকে পারছে ঝেড়ে ঝুড়ে কাজ করছে, টুপি মারছে জনগণকে। এটা হয় না, কোনো একটা জায়গায় সততা থাকতে হয়, অনেস্ট থাকতে হয়, যে আমি যেটা করছি। এই কলকাতার আর্টে হচ্ছে এখন দুর্গাপুজোতে ডেফিনেটলি হচ্ছে, হয়তো 10% হচ্ছে। আমি দুর্গাপুজো দেখি না, যখন আমি পুজো করি তখন আমি পাশের পাড়ার পুজো দেখি না। হয়তো ভব রিকোয়েস্ট করে, বন্ধু বান্ধব, তারপরে পার্থ বলে দেখার জন্য, ওই কিছু কিছু জায়গায় যাই। আমার সবার পুজোতে যেতে ইচ্ছেও করে না, কারণ অনেক রকম কথাবার্তা হয় আর কি। কারণ পুজো কমিটির লোকজন এসে হয়তো আমার সঙ্গে কথা বলে, এটা করে সেটা করে, পরবর্তীকালে বলে আমি নাকি পুজো চাইতে গেছি ওদের থেকে। মানে আমি ভাতের হাঁড়িতে চাল বসিয়ে দিয়ে, জল বসিয়ে দিয়ে আমি চাল আনতে গেছি পূজা কমিটির কাছে। এটা তো মানবাভিমানের কথা। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুকে এগিয়ে নিয়ে, কোনো শিল্প বিপ্লব বা যা কিছুকে এগিয়ে নিয়ে যেতে গেলে পরে, এগিয়ে যারা নিয়ে যায় তারা তো বহন করে না। পরবর্তী প্রজন্মে যে বহন করে নিয়ে যাবে, সেই মুখ উঠে আসছে না, সেই মুখ উঠে আসছে না, আমি দেখছি না অন্তত। কারণ এই তো ভবকে দেখছি, সুশান্তকে দেখছি, পার্থকে দেখছি, হ্যাঁ আজকে প্রদীপকে দেখছি, আর কোথায় সেই মুখ? আজকে আমাদের দেবাশিস বারুই দেখছি, এরাই তো কাজ করে যাচ্ছে। আমাদের বয়স হচ্ছে, তো অবসর নিতে পারছি না, কারণ প্রচুর বেনজল। আমি বলছি না, লুমপেনরা পুজো নিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে, এ রাহাজানি করা যাবে না, কারণ এটা অনেক কষ্টে আমরা তৈরি করেছি। এটাকে চুরি ডাকাতি রাহাজানি করে শেষ করা যাবে না। এই শিল্পী বিপ্লবকে অবসান ঘটানো যাবে না। আপনি যেটা বলছেন লুম্পেনরা ধরে নিচ্ছে, এটা লুম্পেন শিল্পীদের কথা বলছেন আপনি? লুম্পেন শিল্পীদের কথা বলছি আমি, শব্দটা এইভাবেই বলছি যাতে সাধারণ জনগণ বুঝতে সুবিধা হয়। অবশ্যই অবশ্যই, কারণ আমি এখানে না পাবলিক আর্ট করতে এসে পাবলিক ডোমেনে বসে একটা ওই এলিটিজমের কথাবার্তা বা খুব মানে মেপে কথা বলবো, সেটা তো আমি বলছি না। সহজ করে, সহজ কথাটা সহজ করে সহজ মানুষের মধ্যে পৌঁছে দিতে। আজকে আমি এলিটিজম দেখালে পরে আমি হোয়াইট কিউবে গিয়ে দেখাবো, গ্যালারিতে গিয়ে মিউজিয়ামে গিয়ে দেখাবো, যেখানে আমার শিল্পের ভাষা তারা বুঝতে পারে। বাট আমার শিল্পের ভাষা বোঝাতে গিয়ে আমি তো বলছি যে সাধারণ জনগণের সাথে যে ডিস্টেন্স তৈরি হয়েছে,
সেটা ঘোচানোর জন্যই আজকে রাস্তায় নামা আমাদের। দুর্গাপুজোকে, দুর্গাপুজো উৎসবকে নিয়ে দুর্গাপুজোর শিল্প বিজ্ঞপ্ত করা। ওই এখন তো কোনো মানুষ এসে বলে না যে থিম পুজো বুঝতে পারছি না, তারা চেষ্টা করে তো। বুঝতে না পারলে পরে তাদের কাছে গ্রহণযোগ্যতা কতটুকু তারা নেওয়ার চেষ্টা করে। আজকে এই আশেপাশে গলির বা বাড়ির মানুষদের কত কষ্ট হয়, 1.5 মাস 2 মাস ধরে তারা সবাই সাপোর্ট করছে। সবাই সাপোর্ট করছে তাকে। আজ থেকে 30 বছর আগে হলে সাপোর্ট করতো? আমি তো হাতি বাগানও দেখেছি। না, সাপোর্ট করার কারণও আছে, যখন দেখছে যে এই আমাদের নলিনী সরকার স্ট্রিটে এত লোকের সমাগম হচ্ছে, তাদেরও দিনের শেষে ভালো লাগছে যে না, আমাদের নামে আসছে এখানে সবাই, খুব ভালো কাজ হচ্ছে এখানে। ধরো এখানে আমি হচ্ছে 3টে আর্ট কলেজ আছে, 3টে আর্ট কলেজ, গভর্নমেন্ট আর্ট কলেজ, রবীন্দ্র ভারতী, ইন্ডিয়ান আর্ট কলেজ। প্রত্যেক বছর 300 টাকা করে ছেলে পাস করে বেরোচ্ছে। তারা খাবে কি? তারা শিল্পী হয়েও হয়তো তারা প্রথিতযশা শিল্পী হওয়ার পরেও তাদের ছবি বিক্রি করবে কোথায়, বা তারা খাবে কি? আমাদের তো অন্য কোনো অন্য সংস্থান নেই। তো যদি এই দুর্গাপুজোটাকে কেন্দ্র করে যদি একটা অন্য সংস্থান হয়, অসুবিধে কি আছে? হোক না, চুরি ছিনতাই তো করছে না, 2 নম্বরই করে তো টাকা ইনকাম করছে না, শিল্প করে টাকা ইনকাম করছে, হোক, অসুবিধে কি আছে? কিন্তু আমার মনে হয় এটাকে আরো সুন্দরভাবে সুভাবে প্রতিষ্ঠিত করা যায় একটু জেনে, লেখাপড়া শিখে করলে পরে এটা খুব ভালো হয়। আর আমি প্রতিমা নিয়ে দুটো প্রশ্ন করব। তুমি প্রতিমা শিল্পী না মানে সৃজনে থাকো পুরোটাই? না না, আমি প্রতিমা শিল্পী। আমার প্রতিমা শিল্পী শব্দটা শুনতে খুব ভালো লাগে, কারণ আমি তো কুমারটুলির ছেলে। কুমারটুলি আমার বাবা কাকারা, আমার বাবা যদিও ব্যক্তিগতভাবে শিল্পী ছিলেন না, বাট আমি বলি আমার বাপ কাকা ঠাকুরদারা যারা ছিলেন তারা তো মৃৎশিল্পী ছিলেন। তারা যদি মৃৎশিল্পী হয়, আমি তাদের সন্তান, তো আমার অসুবিধা কি আছে মৃৎশিল্পী হিসেবে থাকতে? ভালোই লাগে। আর সৃজন ফ্রিজন এসব কথা ফেক কথা, ওসব হয় না। সৃজন ফ্রিজন হচ্ছে কি, আমি কি দুর্গাকে তৈরি করছি? না, তৈরি করার ক্ষমতা আছে। তার এত রূপ বর্ণনা করাতে বিভিন্ন পুরাণে, বিভিন্ন চণ্ডীতে, সেখান থেকে নিয়ে একটু রূপের বর্ণনা, রূপের পরিবর্তন করে কাজ করতে হচ্ছে। আর তো কিছু করছি না এখানে। ওকে নিয়ে এবার তার আনুষঙ্গিক রূপসজ্জা আছে, প্যান্ডেল বলো, মণ্ডপ বলো, সবকিছু নিয়ে একটা গড়ে উঠছে। কিন্তু আপনার যে কাজ দেখা হয় প্রতি বছর, যদি দুটো করেও কাজ করা হয়, প্রতিটা এক মানে আলাদা। কি করে এইভাবে আসে? তার জন্য কি আলাদা করে? এটা অসুবিধে কিছু হয় না, কারণ আমি যে বিষয়বস্তু সেটাকে নিয়ে ভেবে তার সঙ্গে সাজুজ্য রেখে দুর্গার, আমার এখন যদি মানে রোজ একটা করে ঠাকুর তৈরি করি, আমার অত 100খানা ড্রয়িং করাই রয়েছে। নতুন নতুন করে কাজ করব, তাকে নিয়ে ভাববো। আচ্ছা, আজকে আমরা রয়েছি নলিনী সরকার স্ট্রিট। 2011-তে শেষ করা হয়েছে, আবার 2025-এ। এতদিন পর আবার কেন? কি হয়েছিল জানা যেতে পারে? না আসলে ওই মানে হয় কি, মানে আমি তো এখন ব্যক্তিগত মানে ফিজিক্যালি আমি থাকি গড়িয়াতে, দক্ষিণে থাকি, তো দক্ষিণের কাজকর্মগুলো করলাম, এটা সেটা তখন এবছর মনে হলো যে এবার তো বয়স হচ্ছে, আস্তে আস্তে করে মানে অবসর নিতে হবে হয়তো কিছুদিন পরে। তো ননী সরকার সেটা পুজোটা করি, কারণ এখানে এত প্রাণ আছে না। এখানে ধরুন যারা আমার সঙ্গে কাজ করতো তাদের ছেলেপুলেরা এখন আমার সঙ্গী হয়েছে। হয়তো এখানে অভাব অনটন সবকিছু রয়েছে, হ্যাঁ, কিন্তু এত প্রাণ এই পুজোতে, আমি এত পুজো করেছি আমি কোথাও পাইনি। হয়তো অর্থের বৈভব ছিল তাদের, বাট এখানে না, মানে আবাল বৃদ্ধ বনে সবাই মিলে আমাকে এত বেশি অক্সিজেন দেয়, আমি সবাই মিলে এত উপভোগ করি। আসলে আমি দুর্গা পুজোটাকেই, এই শিল্পটাকে উপভোগ করে এখানে এসে অন্য জায়গায় পাই না। ওখানে মানে একটা কর্পোরেট পুজো, কিন্তু এটা কর্পোরেট পুজো নয়, এটা পাড়ার পুজো। এই ধরুন এই এখানে সারা বছর ধরে লোকজন যাতায়াত করছে, ব্যস্ত রাস্তা সবকিছুর মধ্যে থেকে আস্তে আস্তে করে এই 1.5-1 মাসের মধ্যে যে রূপের পরিবর্তন ঘটছে, এই যে রূপান্তর ঘটছে, যেটা নিয়ে আমার এবছরের কাজ হচ্ছে, এখান থেকে আস্তে আস্তে করে গড়ে উঠছে। হ্যাঁ, ওই আমি রাস্তাতে আমি ব্যানারও দেখতে পাচ্ছি। হ্যাঁ, স্টুডিওতে গিয়ে ঠাকুর তৈরি করছি না, বা প্যান্ডেল তৈরি করছি না, যা কিছু হচ্ছে এখান থেকেই একদম পুরো একটার পর একটা খুঁটি দাঁড়িয়ে থেকে ইম্প্রোভাইজ করছে। এটা আমার কাছে অনেক মজার। আমাকে এখানে খাওয়ার জন্য কিছু বললে পরে 10টা বাড়ি থেকে খাবার চলে আসে। চা চাইলে পরে আমার ভাইরা, আমার ভাইপোরা দৌড়ে গিয়ে চা এনে দিচ্ছে, মানে পান থেকে চুন খসতে দেয় না। আর্থিক টান হয়ে গেছে এখন। আর্থিক টান হয়ে গেছে বলে আবার এখানে ফিরে আসা, যে আরেকটু মানে ওই আমাদের শঙ্খ ঘোষের কবিতার মতো, বুঝলেন, নিমন্ত এই চুল্লিতে মা একটু আগুন দিয়ে আর একটু কাল বেঁচে থাকি বাঁচার আনন্দে। যদি আমি অবশ্যই 2025-এর থিমের কথা একদমই জানতে চাইবো না। আমি জানতে চাইবো থিমের কথা জানা কি, আমি তো বললাম যে এই একটা পাড়া যেখান থেকে সারা বছর ধরে মানুষজন চলাচল করে,
গাড়ি ঘোড়া যাতায়াত করে, বিবর্ণ সব বাড়ি অট্টালিকা রয়েছে, যেখানে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের বাস। সেখান থেকে আস্তে আস্তে করে একটা পুজোকে কেন্দ্র করে তার রূপের রূপান্তর ঘটছে, এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত হচ্ছে। এই তো ছোটখাটো বিষয়, একটু আর কিছুই নেই। কারণ আমার এখানে এই পুজো কমিটির এত টাকার বৈভব নেই যেখান থেকে আমি বিশাল কিছু ভাবতে পারি বা করতে পারি। আর সব থেকে বড় কথা, 11 ফুট সরু গলি, সেটা হচ্ছে আমাকে দেশলাইকাঠির মতন ওপরে বাড়তে হবে। ওপরে বাড়তে গেলে পরে আমার শিরদাঁড়া বা স্পাইনাল কর্ডের ক্ষমতা থাকা দরকার, এর জন্য পয়সা দরকার। ঠিক আছে, পয়সা নেই, মনের জোরে যাবো, এগোবো, মানে মনের জানলা তো কেউ বন্ধ করতে পারবে না। দেখা যাক কত দূর কে এগোনো যায়। তো আর থিমের বহর দিয়ে এত কিছু বলে আলটিমেটলি পুজোর সময় দেখলাম কিছুই নেই। গবেষক রেখে পাতার পর পাতা থিসিস লিখে, মানুষ তো আসবে 2-3 মিনিট দেখবে, মোবাইলে ছবি তুলবে, চলে যাবে, আর শুধু বেরিয়ে যান বেরিয়ে যান বেরিয়ে যান, বাঁশির আওয়াজ শুনবে। এত গল্প করার কি আছে? মন দিয়ে মানুষকে ভালোবেসে যতটুকু দেওয়ার নৈবেদ্য ততটুকু সাজিয়ে দিতে হবে, জনগণ দেবতাকে, তাতেই তারা সন্তুষ্ট। এত বড় বড় হাঁক ডাক মেরে মুখ তুমুখ করে আলটিমেটলি কিছু হয় না এতে। যার জন্য পুরোটা একটা অদ্ভুত একটা কর্পোরেট হাউস গ্রাস করছে, ধরুক কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো কোনো জায়গায় মনে হয় যে, মনে রাখতে হয় যে আমাদের শব্দটা কিন্তু দুর্গা পুজো শিল্প। দুর্গাকে বাদ দিয়ে কিছু হবে না, বাদ দিয়ে ভাবাও যাবে না। তাহলে কি ওই বড় বড় ইনস্টলেশন হচ্ছে, সবকিছু হচ্ছে, দুর্গা একপাশে পড়ে রয়েছে। আমি করবো না কোনোদিন, অন্তত আমার দুর্গা পুজোতে আমি দুর্গাকে সামনে রেখে আস্তে আস্তে করে এগোবো। আগে তার বিষয়বস্তু ভাববো, কি নিয়ে কাজ করব, তারপর আস্তে আস্তে করে ভাববো। আমি ঠাকুরের কথা বলছি, যদি কোনো হাত ঈশান কোণের দিকে থাকে, তারও তোমার পুরাণের সেই ব্যাখ্যা আছে যে এই কারণের জন্যই আমার আছে, আমি জানি, সেইভাবেই কাজ করা হয়। আমি ওটাই বলছি, 2010-এ তো আমি এখানে করেছিলাম। সেটাই, দেবী যখন অসুর নিধন করে দেবীত্ব হারালেন, মানবী হলেন, তখন ঈশান কোণ থেকে সমস্ত তার মানে তেজ বা শক্তি, মানে 8টা হাতের রূপ, সেগুলো তার ঈশান কোণ দিয়ে বেরিয়ে গেল। এরকম করে পড়াশোনা করে করা হয় কি আদৌ? না, আমি পড়ি, অন্তত আমি কালিকা পুরাণ পড়েছি, চণ্ডী পড়েছি, যতটুকু পেরেছি পড়েছি, এবং ধরুন কুমার সম্ভব পড়েছি আমি, মহাকবি কালিদাসের বঙ্গানুবাদ, সেটা ইমপ্লিমেন্ট করা হয় সবসময়। সেটা চেষ্টা করছি ইমপ্লিমেন্ট করার। কারণ দেবীর রূপের যে 6টার বর্ণনা, মহাকবি কালিদাসের মতন বোধহয় আর কেউ বর্ণনা করতে পারেননি। ভয়ঙ্কর এরোটিক। তাতে কি হয়েছে? মানুষ তো মানবই, তো মানুষের শরীর তো বাদ দিয়ে কিছু নয়, হোক না, অসুবিধা কি আছে? কিন্তু চোখে ওই হলিউড দিয়ে দেখতে হবে আর আমাদের, কারণ সময় খুব খারাপ। আমরা 2011 সালের ওই যে নলিনী সরকার স্ট্রিটের যে দুর্গাটা রয়েছে, এইটা সম্পর্কে কি করে ভাবনা এলো আর কি তার প্রসেস ছিল, এটা একটু জানার ইচ্ছা আমাদের, প্রায় দর্শকদেরও। আসলে 14 বছর আগে করেছি, তো তারপর অনেকগুলো মানে ঘটনা ঘটে গেছে, অনেক কিছু ঘটে গেছে, পৃথিবীর অনেক বিপ্লব ঘটে গেছে, অনেক কিছু হয়ে গেছে। তো ওটার পুনরাবৃত্তি কোনোদিনও হবে না, না, সম্ভব নয়। কারণ একটা মানুষের জীবনে কোনো কোনো জিনিস, কোনো কোনো কাজ রিমার্কেবল হয়। ওটা আমার জীবনে রিমার্কেবল পুজো। আমি যেরকম কিছুদিন আগে 2019-এ না 20-তে বকুল বাগানে পুজো করলাম, আমার জীবনে রিমার্কেবল পুজো। এর মধ্যে আমি প্রচুর পুজো করেছি, এটা করেছি সেটা করেছি, বিদেশে গেছি, বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপে 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি, অনেক কিছু ঘটে গেছে। তারপরেও এসে আবার এখানে 14 বছর পর এসে পুজো করছি, আমি আশা করি না ওই জিনিস। কারণ হয়তো জীবনে কোনো একটা পিক আওয়ারে হয়ে যায়, আমারও তো বয়স হচ্ছে, আমারও দেওয়ার ক্ষমতা কতটুকু, আমার জ্ঞান কতটুকু বেড়েছে সে দেখতে হবে। তো হয়তো আমি পারছি না, কিন্তু পারছি না বলে আমি চেষ্টা করবো না তা নয়। এবার হয়তো আর একটা অন্যরকম ভাবে মহাপ্রলয় ঘটাতে হবে। পারছি না, কিন্তু চেষ্টা চলছে, চেষ্টা তো করতেই হবে, অবশ্যই প্রতি মুহূর্তে চেষ্টা করতে হবে আমাকে। আর সব থেকে বড় কথা, আমার তো নিজেকে প্রমাণ করার কিছু নেই, আমাকে নিজেকে প্রমাণ করার কিছু নেই যে আমি দুর্গাপুজোর শিল্পে এটা করতে হবে সেটা করতে হবে। কারণ আমি আমার কাজটা নিয়ে ভাবি, আমি ভাবি যে এই পাড়ার ছেলেপুলেদের কত ভালো লাগবে, তারপরে যারা অপমর জনতা তাদের কত ভালো লাগবে, কি আমাকে জনগণের মধ্যে থেকে জুতো ছুঁড়ে মারবে, সেটা আমার জন্য, আমি এখনো বসে রয়েছি, কি আমাকে জুতো ছুঁড়ে মারবে। জুতো খেয়েছো তো একবার? হ্যাঁ, খেয়েছি। ওটা আমার জীবনে সেরা, আমার পরম প্রাপ্তি ওটা, যে কেন এত ভালো কাজ করেছেন। এটা অনেক বড় পাওনা, একটা অ্যাওয়ার্ড গিভার তারা অ্যাওয়ার্ড দেওয়ার থেকে এটা আমার কাছে অনেক বড় পাওনা আমার জীবনে। তো
তো এইভাবেই বসে রয়েছে, এইভাবেই চলছে। আশা আমি কিছুই করি না, কিন্তু নিজের কাজটার প্রতি এটা আমার সম্ভ্রম রয়েছে। আমার এই কাজের যুক্তি তক্ক সবকিছু মিলিয়ে মিশিয়ে এবারের যে ডিসকোর্স সেটা একটু টাফ, একটু কঠিন, এটাকে বহন করে নিয়ে যাবো। তবে আশা করছি কেউ কাউকে ছাপাতে পারে না। তো 2025-এর মতন করেই সনাতন দিনরা তার সেরা কাজটা করবে। কেউ কাউকে ছাপাতে পারে না কি, নিজেকেই 2011টাকে ছাপাতে পারবে না অন্য অন্য কেউ তোমাকে ছাপাতে পারবে আমি না? চেষ্টা করবো না। এটা বলতে চাই 2011টা মিথ হয়ে গেছে, বাট 2025-এ হবে না সেটা আসলে বলা মুশকিল খুব। আর আমি তো জোর গলায় বলতে পারি আমি আমার জীবনের সেরা কাজটা করবো এবছরে। অবশ্যই অবশ্যই আমরা এখন আমাকে তো এটা তো অঙ্ক নয় বা বিজ্ঞান নয় যে প্যারামিটার দিয়ে বা আমাকে অঙ্ক করে মাপকাঠি দিয়ে মাপবে। মানুষের ভালো লাগলে পরে খুব ভালো লাগবে, মানুষই বলবে। আজকে আপামর জনতা গিয়ে আমাকে এখনো মাথায় তুলে রেখে দিয়েছে। আমি ধরুন দীর্ঘ 8-10 বছর ধরে আমি কোনো অ্যাওয়ার্ড ফ্যাওয়ার্ড পাই না, তারপরে মানুষ আমাকে চাইছে কেন? আপনার বিশ্বাস করবেন না, আপনার কথাতেই কমেন্টে ভরিয়ে দিচ্ছে যে আমাদের সনাতন দিনটা ইন্টারভিউ চাই। তো সত্যি মানুষের মনের মধ্যে ঢুকে একদম আছে। আমি তাদের জন্যই পুজোটা করি। এই যে কমিউনিকেটিভ আর্ট বা পাবলিক আর্ট বারবার ধরে ঘুরে ফিরে আসছে, তো জনগণের পুজো এটা। তাদের পয়সা দিয়ে আমি আজকে এমন কিছু করব না, এমন কিছু থিসিস পেপার লিখবো না প্যান্ডেলের মধ্যে মাইলের পর মাইল পাতার পর পাতা, বা গবেষক নিয়ে এসে গবেষণা করাবো না যে তাদের মাথার উপর দিয়ে চলে যায়। তা তো আবার একই ভুল করে যাচ্ছি আমরা। আমাদের বাপ ঠাকুরদারারা যে ভুল করে গেছে হোয়াইট কিউবের মধ্যে, যে শিল্পের সঙ্গে সাধারণ মানুষের যে দূরত্ব তৈরি করেছে, ঠিক আমরা এই শিল্পের মাধ্যমে, দুর্গাপুজো শিল্পের মাধ্যমে বা পাবলিক আর্ট করে যেভাবে ঘোচানোর চেষ্টা করছি, তারা আবার পাবলিকের টাকা নিয়ে একই জিনিস করছে। গবেষণা করবে, নিশ্চয়ই করবে। গবেষণাটা এমনভাবে থাকবে যেটা সাধারণ মানুষের যেন মাথার উপর দিয়ে উড়ে না যায়। আর সাধারণ মানুষকে এত বোকা ভাবারও কোনো কারণ নেই, তারা সব বোঝে। কারণ পুজোটা এখন শুধু অ্যাওয়ার্ড গিভারদের জন্য পুজো হয়ে গেছে, গবেষকদের জন্য পুজো হয়ে গেছে। এতদিন গবেষকরা কোথায় ছিল? বছর দশক আগেও হলে পরে ও দুর্গা পুজো মুখ তুমুখ করে তারা অনেক নাক দেখাতো, অনেক কিছু করতো। আমি একটা কমেন্ট করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। সেই কমেন্ট নাম করছি না আমি, ঠিক আছে? না নাম করে বলো না, আমার কিছু এসে যায় না। নাম করে বলবো? হ্যাঁ একদম। এখানে ভবতোস্তা আমাদেরকে একটা ইনফরমেশন দিয়েছিল যে যদি এশিয়ান পেইন্টস না আসতো বা এই উদ্যোক্তারা যদি না আসতো, তাহলে দুর্গাপুজো এই লেভেলে হতোই না, আসতোই না। এটা আপনি কি মনে করেন? এশিয়ান পেইন্ট শারদ সম্মান না থাকলে পরে আমরা রাস্তায় নামতাম না। কারণ শুদ্ধ রুচি সুস্থ সূচি, সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতার লাইন দিয়ে এশিয়ান পেইন্টস 40 বছর আগে শুরু করেছিল। কারণ ওরা দুর্গাপুজোকে একটা অদ্ভুত একটা মানে কালচার ছিল, মানে আমি বলছি মানে হেজিমনি কালচার, সেখান থেকে ওনারা আমাদেরকে পথ দেখিয়েছেন, আমাদের রাস্তা নামিয়েছে, আমাদের গ্যালারি থেকে রাস্তা নামিয়েছে, নামতে বাধ্য করিয়েছে। এশিয়ান পেইন্ট শারদ সম্মান না থাকলে পরে দুর্গাপুজোর খোলনলচে এত বড় আঙ্গিনা পেতো না, সম্ভব ছিল না। কারণ ওই একটা অ্যাওয়ার্ডের জন্য আজকে যতগুলো পুজো কমিটি যে 10 লাখ টাকা খরচা করছে বা যে 10 কোটি টাকা খরচা করছে, সবাই মিলে লড়ছে। বিমল কুণ্ডু বলেছেন যে এটা হচ্ছে বাংলার অস্কার দুর্গাপুজোর। বাংলার অস্কার না, দুর্গাপুজোর অস্কার। হ্যাঁ, দুর্গাপুজোর অস্কার, বাংলার অস্কার না। এটা এখন বাংলা ছাড়িয়ে এখন সারা পৃথিবীর আনাচে কানা চলে গেছে। প্রতিমা শিল্পী করতে করতে তোমার কখন ঝোঁক বাড়লো যে এবার আমি ক্যানভাস হিসেবে, তো তুমি তো কাগজেও কাজ করেছো, তুমি কখন মনে হলো যে না এবার মানুষের শরীর নিয়েই কাজ করতে হবে, বডিতেই পেন্ট করতে হবে? আর এই ভাবনাটা কেন এলো, আর কখন থেকে কাজ শুরু হলো? আসলে না, কোনো ডোমেনের মধ্যে আমার পড়ে থাকতে ইচ্ছে করে না। আমি সিগনেচার আর্টিস্ট হতে চাই না। আমি পেন্টিং করছি, স্কাল্পচার পেন্টিং করছি, 3 ডাইমেনশনাল পেন্টিং করছি, মানে শিল্পের আনাচে কানাচে আমি ইনস্টলেশন করছি। তারপরে মানে আমি নিউ মিডিয়া আর্ট নিয়ে কাজ করছি, ভালো লাগছে না। ফটোগ্রাফিও করছি যখন, হ্যাঁ সবকিছু করছি, ভালো লাগছে না। আমি আমার কথাটা কি করে প্রকাশ করব তার জন্য মিডিয়াম খুঁজছি, তার সঙ্গে আমি রিলেট করার চেষ্টা করছি, কেন কীভাবে করবো, কী জন্য করবো চেষ্টা করছি। যখন আমি মানে খোঁজ পেলাম যে এরকম ওয়ার্ল্ড বডি পেন্টিং চ্যাম্পিয়নশিপ হয়, হঠাৎ করে মনে হলো তাহলে আমার কাছে তো একটা ডেড সারফেস, ক্যানভাস হোক, কাগজ হোক, যা কিছু হোক, তার গায়ে বা দুর্গার গায়ে ডেড সারফেস আমি রং করছি। ওয়াই নট হিউম্যান সারফেস? হিউম্যান সারফেসের মধ্যে হিউম্যান ক্রাইসিসের কথা, সোসাইটির ক্রাইসিসের কথা, তার গায়ে আমি পেইন্ট করবো। এটা কোন সালে মনে হলো? 2013 সালে। তারপরে পাঁচবার বিশ্বজুড়ে পাওয়া হয়ে গেল, মানে একদম নতুন এসে। না, আমি প্রথম 2 বছর তো কিছু করতেই পারিনি। হ্যাঁ, ওই 2015-তে আমি সেকেন্ড হলাম, 16-তে ফার্স্ট হলাম, 17-তে ফার্স্ট হলাম,
আবার 2018-তে সেকেন্ড হলাম, আর এই 20 সালেতে 20 না 22-এ কবে খেয়াল নেই, আমি গেছিলাম ওখানে, আবার ফার্স্ট হলাম। মানে মোট 5 বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি আমি। তো করলাম, করে দেখলাম। এরপরে এখন আমি জাজমেন্ট করতে যাই ওখানে, কিন্তু এখন আর ভালো লাগে না, কারণ পরের প্রজন্মকে তো সুযোগ দিতে হবে। আর আমি গেলে পরে তো আমি জানি আমি কি করতে পারি, ওই তখন আমার মনে হচ্ছে আবার চেঞ্জ করব, আবার এখন মনে হচ্ছে নতুন কিছু যদি হয় ভাবনা চিন্তা করছি আর কি। এখন রিসেন্টলি তো ওই মানে ইউএস যেগুলো আছে, হ্যাঁ ইউএস দিয়ে আমি স্কাল্পচার করছি। আমি একাডেমিতে একদিন একটা শো করলাম গত বছরে, বোধিট্রি নাম দিয়ে। তো এইসব চলছে, চর্চা চলছে। ব্যাকিংহাম প্যালেসে মাদার টেরেসার যে পোর্ট্রেটটা যায়, এটা ভারতের মধ্যে তো প্রথম যিনি এটা হয়েছে কি, মানে মাদার টেরেসা যখন গত হয়েছেন, তারপরে ওনার কন্ডোলেন্সে ডাচেস অফ কেন্ট ভারতবর্ষে এসেছিলেন ওনার কন্ডোলেন্সে যোগদান করার জন্য। তখন আমাদের একটা গ্রুপ শো চলছিল বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে। এখানে মাদার টেরেসার একটা পোর্ট্রেট করে শ্রদ্ধার্ঘ্য হিসেবে রেখেছিলাম, এবং ওখানে ডোমিনিক নর্থম্যান ছিলেন গ্র্যান্ডের জেনারেল ম্যানেজার, উনি ইনঅগ্রেশন করতে গেছিলেন। এবং ডাচেস অফ কেন্ট ওনাকে বলেছেন যে আমি এখান থেকে কিছু স্মারক নিয়ে যেতে চাই। তখন বলেছেন যে আমি একটা পোর্ট্রেট দেখে এসেছি, দ্যাট ইজ ফ্যাবুলাস, আপনি ওটা কালেক্ট করতে পারেন। তখন ওই ছবিটা উনি কালেক্ট করে নিয়ে বাকিংহাম প্যালেসে নিয়ে যান। আর আমরা সেই মুহূর্তটা জানতে চাই এম.এফ. হোসেন এবং শচীনের সঙ্গে কিছু মুহূর্ত। শচীনের সঙ্গে তো একটা বন্ধুত্ব রয়ে গেছে, এখনো আছে। ওই টুকরোটা একটা কথাবার্তা হয়, হ্যাঁ ও ব্যস্ত আমিও ব্যস্ত। আর আমার ওই মানে আগ বাড়িয়ে গিয়ে বামুন হয়ে চাঁদে হাত বাড়ানোর আমার হ্যাবিট নেই আর কি। মানে আমি বন্ধু বান্ধব খুব কম আমার, তো যোগাযোগ আছে এখনো ওর সঙ্গে, আরো অনেকের সঙ্গে যোগাযোগ আছে। আর তুমি হোসেন সাহেবের কথা যখন বলো, হোসেন সাহেবকে আমি বাবা বলে ডাকতাম, পা হাত দিয়ে প্রণাম করতাম, বাবা বলে ডাকতাম। ওনার সঙ্গে আমার অনেক 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 কথা হয়েছে। লাস্ট 2007-তে দুবাইতে গাজা গ্যালারিতে বসে ওনার সঙ্গে আমার কথা হয়েছে। উনি খুব আফসোস করছিলেন যে বেটা আমি তো ভেবেছিলাম আমি ড্রয়িং করব, সেটা নিয়ে তুই দুর্গাপুজো করবি, সেটা কি আর কোনোদিনও হবে না। সেটা ওনার ইচ্ছা ছিল, ওনার ইচ্ছে ছিল, তো সেটা আর সম্ভব হলো না, কারণ উনি তো ভারতবর্ষে ফিরতেই পারলেন না। খুব খারাপ, এটা আমার পক্ষেও খুব খারাপ। কেন ফিরতে পারলেন না? তখন উনি ওই সরস্বতী আঁকা নিয়ে ওনার ওপর যে হত্যা জারি করা হয়েছিল, সেখান থেকে বজরং দল মানে যারা আছে তারা মানে দেশ থেকে বার করে দিয়েছিল, ফিরতে পারবে না বলে, যে মুসলমান হয়ে কেন দেবী আঁকবে, এরকম করে মানে সরস্বতীকে বর্ণনা করবে। এটা নিয়ে আমি কোনো বিতর্কের ব্যাপারে যাচ্ছি না, তবে এই শেষ ইচ্ছে ছিল যে ওনার ছবিতে এখানে ওনার ছবি না, উনি টোটালটা থিম নিয়ে কাজ, আমরা একসঙ্গে মিলে দুজনে মিলে বাপ বেটা মিলে একটা দুর্গাপুজো করবো, কলকাতা দুর্গাপুজো করবো। কারণ উনি করতেই পারতেন, কারণ আমরা যারা হিন্দু আছি তাদের মানে আমাদের থেকে বেশি পুরাণের বর্ণনা উনি নিজে বেশি পড়েছেন বলে ওই জন্য কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ওই যে সরস্বতীর বর্ণনা উনি রূপায়িত করতে পেরেছিলেন। আমাদের এডুকেশন সিস্টেমকে যদি তোমারই কথাবার্তা ছিল দাদা, যে কোনোভাবে যদি আর্টকে ইনক্লুড করা যায়, যেমন করে ফিজিক্যাল এডুকেশন, অন্য এডুকেশনগুলো রয়েছে, এটাও তো সত্যি একটা এডুকেশন। দেখো 2011 সালে যখন আমি আমাদের ভারত সরকারের কাছ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে যখন চিঠি পাই, আমরা ওই রাজ্য চারুকলা পর্ষদের মেম্বার হই, প্রথম দিন প্রথম বক্তা হিসেবে আমি এটাই বলেছিলাম যে আমাদের দেশেতে, আমাদের কলকাতায় 3টে আর্ট কলেজ থেকে 300টা করে ছেলে পাস করে বেরোয়। প্রাইমারি এবং সেকেন্ডারি সেকশনে যদি একটা করে টিচার রাখা হয়, আর্ট শিল্পের শিক্ষক রাখা হয়, তাহলে বোধহয় প্রত্যেক বছর 400টা কি 500টা করে পাস করাতে হবে। কারণ এই যে ওয়ার্ক এডুকেশন নামে যে প্রহসনটা, জুতোর কালি তৈরি করা ক্লাস 8-এর ছেলেদের, চক তৈরি করা, কেন এই সময় দাঁড়িয়ে যেখানে মেটার যুগ, এখানে বসে আজকে এইসব প্রহসনগুলো বন্ধ করে দিয়ে শিল্পের একটা ক্লাস করানো হোক, যেখান থেকে অন্তত আমাদের ছেলেপুলেরা যারা রবীন্দ্রনাথ কবি হিসেবে জানে, গায়ক সঙ্গীতকার হিসেবে জানে, কিন্তু চিত্রকর রবীন্দ্রনাথ হিসেবে অন্তত ছোটবেলা থেকে জানুক। দা ভিঞ্চির কথা তারা ক্লাস 10-এ জানবেন, মাধ্যমিকের পর জানবে, কেন ছোটবেলা থেকে জানুক। শিল্প শিক্ষাটা এইভাবে হলে পরে শিল্পের শিক্ষার প্রচার ও প্রসার বোধই বাড়ে। এবং ধরো আর্ট কলেজে ঢুকতে গেলে পরে এই যে 1-1.5 বছরের মধ্যে একটা ভয়ঙ্কর, মানে নদী থেকে এসে মহাসমুদ্রে ঝাঁপ দিয়ে প্র্যাকটিক্যাল পড়ানো হয়, প্র্যাকটিক্যাল করানো হয়, এটা খুব চাপের। যদি ক্লাস 7-8 থেকে বা তার আগে থেকে যদি প্র্যাকটিসটা করানো হয়, তাদের এই মহাসমুদ্রে পড়তে হয় না। তো এটা
সরকারের ব্যাপার, সরকার শুনবে কি শুনবে না তাদের ব্যাপার। আমার বক্তব্য আমি বলে গেছি। দেখো, সমাজ পরিবর্তন করা কোনো শিল্পী, সাহিত্যিক, কোনো একাডেমিশিয়ানসের কাজ নয়। সমাজ পরিবর্তন করবে রাজনৈতিক নেতারা, কিন্তু রাজনৈতিক নেতাদের মাথার মধ্যে না সমাজ পরিবর্তন করার যা কিছু মূল মন্ত্র, এটা এই একাডেমিশিয়ানস, শিক্ষক, শিল্পী, কবি, সাহিত্যিক এরাই গুঁজবে। কিন্তু ওই বিনয় মজুমদারের একটা কবিতার লাইন আছে না, ভালোবাসা দিতে পারি গ্রহণে সক্ষম কি? আমি তো বলে যাচ্ছি, মগজে নেওয়ার মতন ক্ষমতা আছে কি? এই কথাটা আজকে আমি নিয়ে যাচ্ছি যে রাজনীতি তো রাজনীতিবিদরা চালাবে, মগজে ঢোকাতে হবে হচ্ছে এই মানুষগুলো। আজীবন কথা আজকে পৃথিবীর, সারা পৃথিবীতে শিল্পী, সাহিত্যিক, কবি, চিন্তাবিদ, একাডেমিশিয়ান তারাই কথা বলে গেছে। তারা কিন্তু রাস্তা নেমে বিপ্লব করেনি। বলছি তো, সমাজ পরিবর্তন করা আমাদের কাজ নয়। সমাজ পরিবর্তন করতে গেলে পরে যা যা মূল মন্ত্র দরকার সেগুলো আমাদের মধ্যে রয়েছে, সেগুলো শুনতে হবে, রাষ্ট্রনেতাদের সেটা শুনতে হবে, তাহলেই সমাজ পরিবর্তন হবে। এখন বিতর্কিত কোনো প্রশ্ন করছি না যে শোনে কি শোনে না। অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান সময়ের মধ্যেও আমাদেরকে কিছুক্ষণ সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। নমস্কার। নমস্কার, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চারিদিকে যা ঘটছে, আপনারা অন্তত আমার অভিভাবকদের বলার, ঘরে ঘরে যেন একটা রেপিস্টের জন্ম না হয় তার দিকে নজর রাখবেন, তাতেই সমাজ অনেক সুস্থ থাকবে। আগামী পুজোর দিনগুলো সবাই মিলে আনন্দ করুন, অন্যের অসুবিধে না করে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।